সুন্দরী চলেছে একা পথে, সঙ্গী হলে দোষ কি তাতে? রাগ করো না সুন্দরী গো, রাগলে তোমায় লাগে আরো ভালো সুন্দরী। পঞ্চদিক পুরুষালী উঁচু কণ্ঠে থমকে দাঁড়ালো মেয়েটির বিবশ কদম। বুক কাঁপল সবেগে, কম্পিত চোখে ঘাড় ফিরিয়ে চাইল। রাস্তার পাশ ঘেঁষে একটা কড়া লাল জিপ আর 8খানা বাইক দাঁড়ানো। প্রতিটা গাড়ির দখলদারিতে এক একজন তাগড়া সবল যুবক, প্রত্যেকের চকচকে জলজলে দৃষ্টি এদিকেই। মেয়েটা তত্র গুটিয়ে এলো। এতগুলো ছেলের এমন চাহনিতে অস্বস্তিতে কাট হলো দেহ। হাত দিয়ে মুছে নিল ঘাম। ফের হাঁটা দিতেই শাফিন লাফ দিয়ে এসে সামনে দাঁড়ায়। হঠাৎ ছ্যাদ করে উঠল মেয়েটার শীর্ণ বুক, পিছিয়ে গেল এক পা। ভীত চোখে চাইল কালো গাত্রের ছেলেটির দিকে। বেশ কদিন ধরে শাফিনের হয়রানির শিকার সে। শাফিন পাখির মতো দুদিকে দুহাত মেলে দিল, নীরবে প্রদান করলো বাধা। মস্তক ঝুঁকিয়ে শুধালো, কোথায় যাচ্ছ সুন্দরী এ অদমকে রেখে? মেয়েটির কম্পিত স্বর। পথ ছাড়ুন প্লিজ। সে কি, এখনো ঠিকঠাক কিছু ধরলামই না আর ছাড়তে বলছো? পাশ থেকে হুহা করে হাসির রোল পড়ল অমনি। মজার কিছু শোনার আহ্লাদে লুটিয়ে পড়ল এক একজন। মেয়েটি মাথা নোয়ালো লজ্জায়। শাফিন হাসে। মেকি বিনম্র কণ্ঠে বলে, ফোন নাম্বারটা দাও না বেবস, শুধু রাতে একা একা লাগলে কল করব, আর কিচ্ছু না। দলবল থেকে একজন চিল্লিয়ে বলে, সাথে বোন থাকলে টাট্টেও নেই, আমাদেরও তো একটা অধিকার আছে, তাই না? সশব্দে হাসলো সকলে। সমস্বরে জানালো। হ্যাঁ হ্যাঁ। মেয়েটি কালো মুখ আর শঙ্কিত লোচনে চারিপাশে চাইল। ছোট ছোট চায়ের দোকান, সবজির ভ্যান, কত লোকজন আশেপাশে। সবাই মিলে একবার প্রতিবাদ করতে পারে না? আর কতদিন চলবে এদের এই অসভ্যতামি? কিন্তু না, প্রত্যেকে ব্যস্ত, যেন এদিকে আদৌ ফিরে দেখার মতো কিছু ঘটছে না। হতাশ মেয়েটির সুপ্ত হৃদয়ে দীর্ঘশ্বাস বইল। শাফিনের সাথে তর্কে না যাওয়ার বার্তা চলল স্নায়ুতে। চোখ নামিয়ে পাশ কাটাতে চাইল চুপচাপ। বিধিবাম বাদ সাধল শাফিন। পথ আগলালো আবারও। ভ্রু গুটিয়ে বলল, এভাবে অবজ্ঞা করে যেও না সুন্দরী, দিল মে চোট লাগতা হ্যায়। মেয়েটি নিরুত্তরভাবে এপাশ থেকে হেঁটে যেতে নেয়। শাফিন অমনি গলায় ঝোলানো ওড়নার এক মাথা টেনে ধরল। চমকে দাঁড়িয়ে গেল মেয়েটি। শাফিন বলল, এত ভাব দেখাচ্ছ কেন? ফোন নাম্বার না দিলে আজ তো যেতে দেব না। এতক্ষণে শান্তরূপী মেয়েটি ওড়নায় হাত পড়ায় নিমিষে জ্বলে উঠল কেমন। ফিরে চেয়ে শক্ত গলায় বলল, ওড়না ছাড়ুন। শাফিন শুনল, তবে মানল না। উল্টে এক ঝটকায় সম্পূর্ণ ওড়নাখালা লুফে আনলো মুঠোয়। মেয়েটি ভরকে উঠে স্তব্ধ হয়। শূন্য বুকের দিকে চোখ বুলিয়ে লজ্জায় মিশে যায় ভূপৃষ্ঠে। পরপর কোটর ভর্তি অগ্নি নিয়ে বলে, অসভ্য ইতর, জানোয়ার কোথাকার। রাস্তাঘাটে মেয়েদের ওড়না ধরে টানতে লজ্জা করে না? এত ওড়না ধরার শখ যখন, বাড়ি গিয়ে নিজের বোনটার ধর। শাফিনের উজ্জ্বল মুখ বিবর নিভে গেল। মাঝ রাস্তায় অপমানে থমথমে হয়ে এলো চেহারা। চাইল নিজের দলবলের দিকে। হাঁ করে তাকিয়ে এক একটা হাসি মুছেছে ওদের। তবদা খেয়েছে স্পষ্ট। শাফিন নাক ফুলিয়ে দাঁত খিচে শুধালো। কি বললে তুমি? মেয়েটির রুষ্ট কণ্ঠ। যা বলেছি শুনিস নিস না? ওড়নাটা দে আমার। শাফিনের ভ্রুদয় কপালে ওঠে। তাকে তুই তো করি। ফের চাইলেও বন্ধুদের দিকে অভিযোগ করলো, দেখলি বিট্টু, তুই থাকতে তোর সামনে এই মেয়ে আমাকে কি সব আজে বাজে গালাগালি দিল, তুই তো করে করলো, কিছু বলবি না? ওপাশ থেকে উত্তর এলো না। জিপের ফ্রন্ট কাছে শুয়ে থাকা ছেলেটা তখনও নির্বিকার। মাথার নিচে আড়াআড়ি হাত, ঠোঁটের ভাঁজে উষ্ণ সিগারেট। নাক মুখ দিয়ে ছুটছে বেসামাল ধোয়া। মিরাজ হাঁটু ধরে নাড়া দিল, ডাকলো, এই বিট্টু। আকাশ থেকে চোখ এনে চাইল তীব্র। ভ্রুর সন্ধিস্থলে ভাসল প্রগাঢ় ভাঁজ। কান থেকে হেডফোনের এক মাথা সরিয়ে মোটা গলায় শুধালো, কে? মিরাজ চোখ দিয়ে ইশারা করলো সামনে। ঘাড় ঈষৎ বেঁকে এলো তীব্রর। সংকীর্ণ আদলের একটা মেয়ে আর শাফিন। মস্তিষ্ক দুজনকে দেখে বুঝে ফেললো যা বোঝার। শোয়া থেকে উঠে বসলো, ঘাড় বাঁকালো দুদিকে। মটমট করে শব্দ তুলল নাজুক হাড়। লাফ দিয়ে জিপের উপর থেকে নামলো তীব্র। মাথা ভর্তি বাদামি চুল কিঞ্চিত দোল খেলো হাওয়ায়। পোড়া ঠোঁট থেকে সিগারেট এনে জুতোয় পিষল তীব্র। সানগ্লাস খুলে পকেটে ভরতেই উন্মুক্ত হলো দুটো গভীর ঘোলাটে অক্ষি। রবির তীক্ষ্ণ রশ্মিতে জ্বলে উঠল তা। দেখালো ঠিক হীরক চূর্ণের পাথর সম। তীব্রকে উঠতে দেখে মেয়েটা ঘাবড়ে যায়। আশেপাশ চায় একটু সহযোগিতার আশাতে।
তীব্র এসে দাঁড়ালো, চোখে মুখে বিরক্তি, সিগারেটের কড়া গন্ধে শ্বাস আটকে এলো মেয়েটার। তীব্র শাফিনের দিকে চাইতে সে আপনা আপনি উদ্বেগ নিয়ে বলল, এই মেয়ে আমাকে জানোয়ার বলেছে, তুই বলে সম্বোধন করেছে, আরো অনেক গালি দিয়েছে দোস্ত, একটা বিহিত কর। তীব্র সরু চোখ গিয়ে মেয়েটির উপর বর্তায়। চুইংগাম চিবোতে চিবোতে এক ঝলক দেখে নেয় ওর আপাদমস্তক। সথুল কণ্ঠে শুধায়, গালি দিয়েছিস? মেয়েটি ভ্যাবাচাকা খেলো। একটা ছেলে সরাসরি একটা মেয়েকে তুই বলায় তাজ্জব হলো। চটে আসে মেজাজ, তেতে নির্ভীক চিত্তে থেমে থেমে বলে, হ্যাঁ দিয়েছি। তীব্র ভ্রু উঁচু করলো। মেয়েটি সদ্যোগে বলল, উনি কেন আমার ওন্না ধরবেন? ওনার জন্য আমি শান্তিতে কলেজ যেতে পারি না। আচ্ছা, আপনাদের লজ্জা করে না এভাবে রাস্তায় বসে মেয়েদের বিরক্ত করেন? শিক্ষা পাননি পরিবার থেকে? মেয়েটির কথায় আক্রোশ, অথচ স্বর নরম কাপা। তীব্র ঘোলা চোখ বুজে নিল, বক্ষ গহ্বর ওঠানামা করল অতুষ্ণ শ্বাসে। তার নীরের চিবুক দেখে ঢোক গিলল মেয়েটি। বসে থাকা ওর সাঙ্গপাঙ্গরা তটস্থ হয়ে দাঁড়িয়ে একজন অন্যজনার কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করল, খেয়েছে রে বিট্টুর সাথে বেয়াদ্দুপি, এই মেয়ের কি হবে? এতগুলো ছেলের মধ্যে নিজের ভবিষ্যৎ নিয়ে শঙ্কিত মেয়েটি। এই গ্যাং এলাকার কুখ্যাত কে না চেনে। তীব্রর চোখ তখনও বন্ধ। চুলে আঙ্গুল চালাতে চালাতে ঝট করে চাইল, দৃষ্টিতে কি যেন মিশে। মেয়েটা ভীত হয় আশঙ্কায়। ভেতরকার প্রার্থনার মধ্যে তীব্রর বরফ কণ্ঠ শোনা গেল, বাড়ি যা। প্রত্যাশিত চোখ মুখ নিভে গেল শাফিনের। মেয়েটি বিস্ময়াবহ। যেই কথা শোনালো তাতে তীব্রর এই উত্তর আশা করেনি। বিভ্রান্ত স্বরে শুধালো, জি। তীব্র খ্যাক করে উঠল। কান খাটো, যেতে বলেছি। ধমকে কেঁপে ওঠে মেয়েটি, চোখ মুছে কোমল হাতে। শাফিনের হাতে তখনও ওড়না ওর। মেয়েটা সেদিকে দেখে একবার তীব্রর দিকে চাইল। তীব্র হুকুম ছুড়ল, ওড়না ছাড়। বিনা বাক্যে ছেড়ে দিল শাফিন। তীব্র ওড়না নিয়ে মেয়েটার মুঠোয় ধরিয়ে দেয়, চোখ দিয়ে বোঝায় যেতে। মেয়েটির চাহনিতে বিস্ময় তখনও কথা না বাড়িয়ে নিশ্চুপে হেঁটে গেল। একবার পিছনে ফিরে দেখল দীর্ঘদেহী বখাটে নামক প্রহেলিকারূপী তীব্রকে। শাফিন এগিয়ে এলো কাছে, এক পলক বাকিদের দেখে অভিমানী গলায় বলল, ওই মেয়ে আমায় গালি দিল আর তুই কিছু না বলে ছেড়ে দিলি? তীব্র চাহনি তাক হলো ওর চেহারায়, ঠান্ডা দুটো চোখ, কণ্ঠে শীতলতা। আগেও বলেছি মেলি ব্যাপারে আমাকে জড়াবি না। ডিস্টার্ব করছিলি ভালো কথা, ওড়না ধরলি কেন? শাফিন মুখ কালো করে বলল, উত্তেজিত হয়ে পড়েছিলাম। তীব্র আরেকটু ঘনিষ্ঠ হয় ওর কাঁধে এক হাত রেখে চাপা অথচ কড়া কণ্ঠে বলে, রাস্তা না হলে থাপ্পড়ে তোর দাঁত ফেলে দিতাম। আমি কি কর? তীব্রর বাকিটা শোনার আগ্রহ হলো না। তার নিস্পৃহতা দেখে শাফিন থেমে গেল মাঝপথে। ও এসে আবারও ডিঙিয়ে উঠল জিপের উপর, আর ভাজে এক পায়ের উপর অন্য পা তুলল। অঞ্জলি ফুটে জ্বলে উঠল ম্যাচের কাঠি। নিপুণ ভঙ্গিতে ধরালো সিগারেটের মাথা, নিজের মতো আওড়ালো, দুনিয়ার সব থেকে দুর্বল জিনিস হচ্ছে নারী। অল্পতে কাঁদবে, ভয় পাবে। এদের বিরক্ত করে ভয় দেখিয়ে মজা নেই। তীব্র রেজা তালুকদার হলো টর্নেডো। এই ঝড় সামলানো এদের সাধ্যের বাইরে। তাই তোদের যা ইচ্ছে কর, জাহান্নামে যা, মানা করেছি। কিন্তু এইসব লেইম বিষয় আমাকে টানলে খুব খারাপ হবে। শাফিন মাথা চুলকাতে চুলকাতে শুকনো মুখে এসে আগের জায়গায় বসল। তীব্রকে বিচারের আশায় ডেকে হতাশে ফেলল ব্যর্থ ব্যর্থ শ্বাস। রাস্তার ওপারে টং দোকান হতে দৃষ্টিগুলো ফেরত আসে। এতক্ষণে নাটকের প্রত্যক্ষ নীরব দর্শক ওনারা, সবাই নিশ্চুপ নিরুৎসাহিত। কথাবার্তা স্পষ্ট কানে না গেলেও দৃশ্য দেখেছেন পরিষ্কার। কিন্তু বেঞ্চে বসা খোরশেদুল হাওলাদার ফোঁসফোঁস করে উঠলেন, উষ্ণকণ্ঠে বললেন, কত বড় বেয়াদব! রাস্তার মধ্যে একটা মেয়েকে এইভাবে হেনস্থা করলো, কেউ কিছু বললেও না। আমার তো ইচ্ছে করছে ঠাস করে গিয়ে একটা চর বসিয়ে দিয়ে আসি। দোকানে বসা লোকজন ফিরে চাইল ওনার দিকে। দোকানি সবুজ কচি পানে জর্দা ঢালতে ঢালতে শুধালেন, এলাকায় নতুন? উনি বললেন, জি 3 দিন হলো এলাম। মুখোমুখি লোকটা সবেগে বললেন, এজন্যই তো বলি পুরনো হলে আর এসব বলতে না ভাই। ব্যাপার না, কটা দিন থাকুন এর পাড়ায়, সব কিছু বুঝবেন। খোরশেদুর গলায় কৌতূহল। কেন বলুন তো? দোকানি জবাব দিলেন, কেন আর কি, নিজেই বুঝবেন। ওই ছেলেগুলোকে কারো কিছু বলা তো দূর, চোখ তুলে দেখারও সাহস নেই। খোরশেদুল প্রকাণ্ড জিজ্ঞাসু চোখে মুখে চাইলেন। তিনি নিজেই বললেন, এই যে 7-8 জন দেখছেন, এরা হলো একটা গ্যাং, বিট্টু মাস্তানের গ্যাং। শুধু এরা নয়, আরও আছে দলে। দিনের বেশিরভাগ এই রাস্তায় এখানে বসে মেয়েদের বিরক্ত করে। প্রতি মাসে এলাকার সব দোকান থেকে চাঁদা তোলে। দিলে ভালো, না দিলে আন্দাজ করুন
কত দোকানপাট যে ভেঙেছে, কতজনকে দেখলাম হাসপাতালে যেতে। তবে আমাকে চাঁদা দিতে হয় না, ওরা আমার দোকানের নিয়মিত কাস্টমার। খোরশেদুল আওড়ালেন। বিট্টু মাস্তান? জি, জিপে বসা ছেলেটাই বিট্টু, পালের গোদা। এক ডাকে সবাই বিট্টু নামে চেনে। ওর ভয়ে এই এলাকা নয়, শুধু চারপাশের সব এলাকা কাঁপে। এসেছেন তো শখে, আস্তে ধীরে বুঝবেন। খোরশেদুল অবিশ্বাস্য কণ্ঠে বললেন, কি যে বলছেন আপনারা, আমি তো কিছুই বুঝতে পারছি না। বর্তমানেও এরকম হয়? একটা গ্যাং দিনের বেলা এসব মারপিট করে, গুন্ডামি করে, আর কেউ কিছুই বলে না? অন্যজন জানালেন, কি বলবে ভাই, কার এত সাহস যে ধরুন আপনার মতো ওদেরকে ভালো করে না চিনে কিছু বলতেও যায়? চোখ মুখ ফাটিয়ে গেড়ে ফেলবে। পানের মায়া তো সবারই আছে বলুন। তিনি হতবাক হয়ে বললেন, সাধারণ মানুষ কিছু বলে না বুঝলাম, কিন্তু দেশে কি আইন কানুন নেই? আপনারা পুলিশে কমপ্লেন দিচ্ছেন না কেন? উপস্থিত চারজন হেসে উঠলেন। আশ্চর্য হলেন খোরশেদুল এমন গুরুতর কথাটায় হাসির কি হলো। দোকানি শুধালেন, আপনি জানেন বিট্টুকে? খোরশেদুলের চোখে মুখে আগ্রহ। উনি বললেন, ওরা হলো স্বরাষ্ট্রমন্ত্রী জামশেদ তালুকদারের ছেলে। ওর নামে পুলিশ কমপ্লেন দেবে কার সাধ্য বলুন তো? আর দিলেও বিট্টু তো জেলে টিকবে না, বরং যে ওকে জেলে ভরার সাহস করবে সে তো শেষ। বাকরুদ্ধ খোরশেদুল। বিহবল চোখ দুটো ঘুরে এলো ওপারের ছেলে সভা হতে। নির্জীব দৃষ্টি পড়ে রইল ফর্সা স্বাস্থ্যবান অগোছালো শার্ট পড়ুয়া বিলাই চোখের তীব্রর উপর। একজন শুধালেন, বাড়িতে মেয়ে আছে ভাই? বিলম্বে জবাব এলো, জি। সাবধানে থাকতে বলবেন, ওদের খপ্পরে পড়লে কি হয়। এটা তো ডেমো দেখলেন, আমরা ভাই পুরাতন, এইসব জানি। খোরশেদুল ঘেমে গেছেন। সুতির পাঞ্জাবি লেপটে গিয়েছে পিঠে। গতিতে দুশ্চিন্তায় হাবুডুবু খেলেন। ঘরে দুটো শেয়ানা মেয়ে, স্কুল কলেজে যাতায়াত অহর্নিশ। এরকম পরিস্থিতি হলে কিভাবে কি করবেন বুঝতে বাকি নেই এই এলাকায় আসা জীবনের মস্ত বড় ভুল। দোকানি শুধালেন, চায়ে কয় চামচ চিনি দিব ভাই? সম্বিত ফিরল ওনার। ফ্যাস ফ্যাসে জবাব দিলেন, না, খাবো না, আসি আজ। বাজারের ভারী ব্যাগটা হাতে তুলে টিনের ছাউনি থেকে বেরিয়ে এলেন খোরশেদুল। গন্তব্যে হাঁটা ধরলেন টালমাটাল কদমে। বাকিরা বলাবলি করল। কড়ায় মুরগির মাংসের মধ্যে দুধ ঢাললেন সালমা বেগম। রোস্টের ঘ্রাণ তখন ছুটাছুটি করছে বাড়িময়। সেকেন্ডে জলে মিশে দুধ ফুটতে শুরু করে। তুলতুলে চিকেনগুলো ঢেকে যায় আড়ালে। সেই রান্নার দিকে সূক্ষ্মভাবে চেয়ে আছে একজোড়া সুশ্রী মনোযোগী চোখ। মস্তিষ্কের সবটুকু প্রণিধান খাটিয়ে দেখছে সে। সালমা বেগম ঢেকে দিলেন তরকারি। ফিরে চাইলেন এদিকে। ভ্রু গুটিয়ে শুধালেন, গরমের মধ্যে দাঁড়িয়ে আছিস কেন? ঘরে যা। রিনিঝিনি কণ্ঠের নম্র আবদার এলো। বাকিটুকু আমি করব মনি। মৃদু হাসলেন সালমা। তুষ্ট চোখে দেখলেন সম্মুখের মেয়েটিকে। কাটা কম্পাস দিয়ে অঙ্কিত নিখুঁত গোলাকার মুখটা যখনই দেখেন, ভেতরটা লুটিয়ে আসে হিমে। পুষ্পিতা, নামের মতো স্নিগ্ধ, হুবহু টুকটুকে সজীব গোলাপের ন্যায় ললিত ও শুভ্র একখানা আদল। সকাল থেকে অনেক করেছিস, আর কিছু লাগবে না, একটু বিশ্রাম নে যা। বিশ্রাম লাগবে না আমার, আমি সালাদ কেটে দিই। সালমা হার মেনে বললেন, আচ্ছা দে। সেকেন্ডে বটি নিয়ে বসে গেল পুষ্পিতা। শশা, লেবু আর গাজর কাটায় ব্যস্ত হলো পেল্লব হস্তযুগল। সালমা দাঁড়িয়ে দেখছেন। পুষ্পিতার মনোনিবেশ তখন বটির ধারে। নিপুণ হাতের কাজে খুদ পাওয়া মুশকিল। ভদ্রমহিলার ঠোঁটে হাসি লেগে রয়। একটা সময় লম্বা ভারী নিঃশ্বাসে বক্ষপট ওঠানামা করে। পুষ্পিতার প্রতি অলিক মায়া ছড়িয়ে আসে কোটরে। এত সুন্দরী গুণী মেয়ে, অথচ অনাথ। মা নেই, বাপ থেকেও নেই। তিনি যথেষ্ট চেষ্টা করেন ওকে আদর করার, আগলে রাখার, কিন্তু মা সমতুল্য হয় কি? তার চিন্তার মধ্যে কলিং বেল বাজলো। সালমা হাঁক ছুড়লেন। মিথিলা, দরজাটা খুলে দে তো, তোর বাবা এলেন বোধহয়। অবিলম্বে জবাব এলো, পারবো না আমি। চোখ মুখ কুচকে ফেললেন সালমা। বিড়বিড় করলেন, বিয়াদব। পুষ্পিতা কাজ ফেলে উঠে দাঁড়ালো। আমি যাচ্ছি। ছিটকিনি খুলতেই খোরশেদুলের শুষ্ক মুখের দেখা মিলল। চেহারায় অন্ধকার। পুষ্পিতাকে দেখেই প্রকট হলো তা। ভ্রুজু গলে ভাঁজ পড়ল অচিরে। বাজারের ব্যাগ এগিয়ে দিলেন। থমথমে গলায় বললেন, মাছ আছে, নামিয়ে রাখো। পুষ্পিতা ঘাড় কাত করলো। নম্র গলায় শুধালো, পানি দেবো খালুজান? চেয়েছি তোর কাছে। কঠোর কণ্ঠে মাথা নামালো পুষ্পিতা। ব্যাগ হাতে চুপচাপ চলে গেল। খোরশেদুল তিক্ত চোখ মুখে এসে কাঠের সোফায় বসলেন। চিন্তিত ভঙ্গিতে মাথা এলিয়ে দিলেন পেছনে। পেশায় একজন সরকারি কর্মচারী তিনি। সদ্য ট্রান্সফার হয়েছেন, পরশুই উঠলেন এ বাড়িতে। এর মধ্যে আবার এলাকা ছাড়বেন কি করে? বাসায় বা এত তাড়াতাড়ি পাবেন কোথায়? পানি হাতে এলেন সালমা বেগম। স্বামীর ফ্যাকাশে মুখমণ্ডল দেখে ভাঁজ পড়ল কপালে। উদ্বিগ্ন কণ্ঠে শুধালেন,
কি হয়েছে? খোরশেদুল চোখ মেললেন, সোজা হয়ে বসলেন, গ্লাস ফাঁকা করে বললেন, ছেলে মেয়ে কোথায়? ঘরেই তো। ডাকো। রাহাত, মিথিলা, বাবা ডাকছেন। এক ডাকেই চপল পায়ে হাজির হলো রাহাত। ঝাঁকড়া চুল অবিন্যস্তভাবে হেলে দুলে উঠল। কিশোর রাহাত সপ্তম শ্রেণীতে পা রেখেছে কেবল। আত্মীয় স্বজনের কাছে গোল্টু নামে পরিচিত সে। একেবারে গাল টিপে চুমু খাওয়ার মতন কিউট। অথচ মিথিলার চেহারায় বিরক্তি। এই হুটহাট ডাকাডাকি তার চূড়ান্ত অপছন্দের। এসে দাঁড়াতেই দুজনকে একবার দেখলেন। খোরশেদুল বললেন, বসো। রাহাত মায়ের কোল ঘেঁষে বসলেও মিথিলা বসলো বাবার মুখোমুখি। একটু একটু অনুচিন্তন জেকে বসলো মাথায়। বাবাকে কিছু জেনে ফেললো। খোরশেদুল স্ত্রীর দিকে চেয়ে বললেন, পুষ্পিতাকে ডাকো। ডাক শুনে ঝড়ের বেগে উপস্থিত হলো সে। বাজার গোছানো ময়লা হাতটা ওড়নায় মুছতে মুছতে বসার ঘরের এক কোনায় দাঁড়ালো। সবার উৎসুক চাহনির মধ্যে সালমা প্রশ্ন ছুড়লেন, কিছু কি হয়েছে? খোরশেদুল দীর্ঘশ্বাস ফেললেন। উত্তরে মিথিলার দিকে চেয়ে বললেন, তুমি বলেছিলে এই এলাকাটা ভালো, মেন রোড পাশে, যাতায়াতের সুবিধা। আমিও সবকিছু দেখে পছন্দ করেছিলাম, কিন্তু এলাকা উন্নত হলেও এখানকার মানুষগুলো একদমই ভালো নয়। ভালো মতো খোঁজ না নিয়ে ডিরেক্ট এখানে শিফট হওয়া চরম ভুল হয়ে গেছে। মিথিলা উসখুস ভঙ্গিতে শুধালো, কেন বাবা? বাসাটা তো খুব সুন্দর। তিনি বললেন, বাসার কথা বলছি না, পাড়ার কথা বললাম। এই পাড়ায় কিছু অভদ্র ছেলেপেলের আনাগোনা আছে। বলা যায় একটা পাওয়ারফুল গ্যাং। মাস্তানি করে বেড়ায় সারাদিন। খোলামেলা গুন্ডামি চলে। বিট্টু মাস্টার নামে এক ছেলে সেই গুন্ডাদলের লিডার। মন্ত্রীর ছেলে বলে সবাই ভয় পায়। মারপিট, চাঁদাবাজি, আর আজ তো আমার সামনেই এক মেয়েকে। থামলেন তিনি। চেহারার অস্বস্তির প্রবল ছাপ। ছোট ছোট ছেলে মেয়ের সামনে ওসব বলার রুচি হলো না। সালমা আতকে বললেন, কি সাংঘাতিক! এরকম হলে এ এলাকায় থাকবো কি করে? খোরশেদুল বললেন, তোমরা সাবধানে চলাফেরা করবে। মেকআপ ছাড়া বাইরে কেউ যাবে না। মিথিলা, তোমাকে বলছি, আগে যেমন যখন তখন বেরিয়েছো তা তো একেবারেই করবে না। ওদের হাত অনেক লম্বা। একবার চোখে পড়লে আমাদের মতো সাধারণ মানুষের করার কিচ্ছু থাকবে না। বুঝতে পেরেছো? মিথিলা নিম্নাষ্ট চেপে চুপ করে রইল। এই গ্যাং সম্পর্কে ওর থেকে ভালো কে জানে। খোরশেদুল ঠান্ডা চোখে জড়সড় হয়ে দাঁড়ানো পুষ্পিতার দিকে চাইলেন। কথাটা তোকেও বলেছি, খুব দরকার ছাড়া তুইও বারান্দায় পা রাখবি না। পুষ্পিতা একটু নড়ে চড়ে উঠে অবিলম্বে বরাবরের ন্যায় ঘাড় কাত করে। মুহূর্তে মেজাজ বিগড়ালো মিথিলার। বাবার এমন হুঁশিয়ারির যথার্থ অর্থ সে জানে, বোঝে। পুষ্পিতা দেখতে সুন্দর কিনা ওপর থেকে নিশ্চুপ রইলেও ভেতরে ভেতরে ফুঁসে উঠল সেই সৌন্দর্যের প্রতি। সালমা বললেন, ও বেরোই তো হয় না। আর এখন তো পরীক্ষাও শেষ। অনার্সে ভর্তির আগে ওর আর বাইরে কাজ নেই। শুধু বাইরেই নয়, রাস্তা দিয়ে পরিষ্কার সামনের বারান্দাটা দেখা যায়, তাই ওখানেও ওকে পাঠাবে না। মিথিলার বিরক্ত লাগছে সবকিছু। অধৈর্য কণ্ঠে বলল, এখন রুমে যাই আব্বু। যাও। পুষ্পিতাকে একবার তপ্ত আঁকিতে দেখে রুমে ঢুকলো। এদিকে মেয়েটার মুখ আতঙ্কে ছোট হয়ে আছে। মাথায় ঘুরছে বিট্টু মাস্তার নাম। কাছাকাছি একটা শিশু পার্ক আছে শুনেছিল। রাহাতকে নিয়ে ইচ্ছেও ছিল যাওয়ার, কিন্তু এরকম হলে ও তো বাইরে পাও রাখতে পারবে না। এমনিতেই যা ভীতু সে। মিথিলা কক্ষে এসে কটমট করলো। ফোন তুললো হাতে। ব্যস্তভাবে ডায়াল হলো নাহিদ লেখা নাম্বারে। ওপাশের ব্যক্তিটা ফোন হাতেই রেখেছিল। সেকেন্ডে রিসিভ হলো কল। অনুযোগ জানালো, ফোন ধরছিলে না কেন? আর এখন সময় হলো তোমার ফোন করার? মিথিলা চাপা কণ্ঠে ধমক ছুড়ল, চুপ। ফোন যে করেছি এটাই বেশি। কি করছো তুমি? নাহিদ বুঝতে না পেরে বলল, কি করলাম? এলাকায় এসেছি মাত্র 2 দিন, এর মধ্যে বাবার কানে তোমার বন্ধুর কথা চলে গিয়েছে। দলবল মিলে নাকি একটা মেয়ের সাথে কি করেছো? নাহিদ উদ্বেগ নিয়ে বলল, কখন? না না, আমি কিছু করিনি। আমি এলামই তো একটু আগে। যা করার ওরা করেছে। কিন্তু আঙ্কেল দেখলেন কখন? ওসব আমি জানি না। বাবার যদি জানতে পারি তুমি কোনটা বিট্টুর বন্ধু, জীবনেও তোমার সাথে আমাকে বিয়ে দেবে না। মানেটা কি? বন্ধুর সাথে বিয়ের কি সম্পর্ক? সম্পর্ক আছে, অবশ্যই আছে। যে ছেলে একটা কুন্টার লেজ ধরে ঘুরে, আমিও বা তাকে বিয়ে করতে যাব কোন দুঃখে? নাহিদের স্বর পুরু হলো। কি বলতে চাও? মিথিলা কাটকাট জবাব দিল, বলতে চাই পরবর্তীতে ঝামেলা হওয়ার আগেই আমাদের একটা সিদ্ধান্তে আসা প্রয়োজন। সে একটু দম ফেলে ঠোঁট ভেজালো জিবে। বলল, দেখো, কথাটা তোমাকে বলা হয়নি, ভাবছিলাম বলবো। আজ সন্ধ্যায় পাত্রপক্ষ আমাকে দেখতে আসছে। নাহিদ আর্তনাদ করে ওঠে, কি? আসতে এত অবাক হওয়ার কি আছে? মেয়ে বড় হলে এমন পাত্রপক্ষ অনেক আসে। ও, এই জন্যে 2 দিন ধরে আমার ফোন ধরছিলে না ঠিক করে। ব্যস্ততার অজুহাত দিচ্ছিলে মিথিলা। তুমি যা ভাবো তাই। আমারও একটা লাইফ আছে।
তুমি এখনো বেকার, তোমার সাথে আমার ভবিষ্যৎ কি? বেকার হলো তোমার কোনো ইচ্ছা আমি অপূর্ণ রেখেছি? যখন যেটা আবদার করেছো দেইনি, আর তুমি ভবিষ্যৎ নিয়ে ভাবছো কেন? আমার ভালোবাসা কিছু না? ভালোবাসা দিয়ে কি পানি খাবো? বয়ফ্রেন্ড হিসেবে দুটো গিফট দিয়ে ছোট লোকের মতো আবার কথা শোনাচ্ছ? এত সব জানি না নাহি। ছেলে দেখতে আসবে, পছন্দ হলে আমি রাজি হয়ে যাব। তুমি ভাই ছ্যাঁচড়ার মতো আমার পেছনে পড়ে থেকো না। মিথি, বলতে না দিয়ে খট করে লাইন কাটলো মিথিলা। ঠোঁট ফুলিয়ে ফোঁস করে শ্বাস ছাড়লো, সাথে ঘাট থেকে ঝেড়ে ফেললো নাহিদ নামের উটকো এক আপদ। রৌদ্রোজ্জ্বল দিন গড়িয়েছে সন্ধ্যায়, শহর জুড়ে আজানের মধুর সুর। অন্ধকার আস্তে ধীরে হাত পা মেলছে। তিমিরে ঘেরা প্রকৃতির মধ্যেই মাথা তুলে দাঁড়িয়ে আছে বিশাল একটি ভবন। প্রদীপ্ত কান্তিমান সোনালী দেয়ালের কারুকাজ চোখ ধাঁধানোর মতো। শ্বাসাবেগে পরপর 3টা গাড়ি এসে ভিড়ল সেথায়। দাঁড়িয়ে থাকা দুজন রক্ষী শশব্যস্তভাবে দুদিকে টেনে খুললেন বিশাল দানবীয় গেটখানা। প্রথমে পুলিশ ভ্যান, পেছনে কালো গাড়ির মাঝে ধবধবে সাদা গাড়ি অন্দরে ঢুকলো। ভেতরে বসা জামশেদ তালুকদার তুলে রাখা কাজ গোলে একবার বাইরে তাকালেন। রোগা পাতলা দুজন লোককে দেখে ভ্রু গোছালেন। তাদের কাতর নজর এদিকে। কিছু বলতে চাওয়ার প্রবণতা চেহারায়। এগিয়ে আসতে চাইছেন, দারোয়ান সরিয়ে দিচ্ছেন বারবার। দেখতে দেখতে গাড়ি বাড়ির প্রাঙ্গণে থামলো। নামলেন জামশেদ। পরনে শুভ্র সাদা পাঞ্জাবি, দাড়ি ভর্তি গাল, চোখে চিকন চশমার ফ্রেম, আননে ছড়ানো অন্যরকম নূরের প্রভা। তার চোখ দুটো তখনও গেটের ওপারে। সহকারী আবুল হাসান পাশে এসে দাঁড়ালে তর্জন দিলেন, ওসমানকে ডাকো। এক ডাকে ছুটে এলেন ওসমান। হাত উঁচিয়ে সালাম ঠুকলেন বিনয়ে। ওরা কারা, কি চাই? ওনারা সাহায্য চাইছেন না স্যার। ভ্রু বাঁকালেন জামশেদ। কিসের? ওসমান মস্তক নিচু করে বললেন, ওদের মধ্যে একজনের দোকান ছোট স্যার ভেঙে দিয়েছেন, আর অন্যজনের জিপ রাখার জায়গায় আইসক্রিম ভ্যান রেখেছিলেন বলে সেটাতেও আগুন লাগিয়ে দিয়েছে। জামশেদের শৈলপ্রান্ত সবেগে মসৃণ হয়। ছেলের কাণ্ডে মেজাজ চটে আসে। তার মতো দাপুটে মন্ত্রীর ছেলে রাস্তায় গুন্ডামি করে বেড়ায়, আবার লোকজন বিচারানে বাড়িতে। ছি! আবুল হাসান রেগে বললেন, এত বড় সাহস ছোট স্যারের নামে অভিযোগ দিতে আসে? তেরে যেতে নিলেই জামশেদ হাত উঁচু করলেন। রাগঢাক ভেতরে চেপে শান্ত গলায় বললেন, ওদের দুজনকে 10,000 করে টাকা দিয়ে দাও। ভ্রুযুগল তালুতে উঠল দুজনার। আবুল হাসান প্রসন্ন কণ্ঠে বললেন, স্যারের দয়ায় শরীর। জামশেদ তোষামতে তোয়াক্কা দেখালেন না। প্রতাপী কদমে ঢুকে গেলেন বাড়িতে। আবুল হাসান বগলের কালো ব্যাগ আরেকটু এঁটে দিলেন, সাথে এগোলেন গেটের দিকে। ওনাকে দেখে লোক দুটো আরেকটু প্রত্যাশিত চোখে মুখে চাইল। কোনো একটা সাহায্য নিশ্চয়ই পাবেন সেই আশায়। অথচ আবুল হাসান এসে ধমকে বললেন, নালিশ দিতে এসেছিস, তাও আবার মন্ত্রীর বাড়িতে? তন্মধ্যে একজন উৎকণ্ঠিত হয়ে বললেন, না না স্যার, আমরা গরিব মানুষ, আমরা কেন নালিশ দেব? স্যার অনেক দয়ালু, তাই শুধু সাহায্য চাইতে এসেছিলাম। আবুল বিরক্ত গলায় বললেন, ঠিক আছে, এই নে ধর। পকেট থেকে 1000 টাকার কড়কড়ে নোট নিয়ে এগিয়ে দিলেন তিনি। দুজন ভাগ করে নিস। পেছনে দাঁড়ানো ওসমান তাজ্জব হয়ে চাইলেন। তিনি স্পষ্ট শুনেছেন 10,000 করে দেওয়ার কথা, আর এই লোক কিনা 500 টাকা দিচ্ছে। বাকিটা নিজের পকেটে ভরবে নিশ্চয়। দাঁত খিচে মাথা নাড়লেন তিনি। দিন দুপুরে কি জোচ্চুরি! টাকার অঙ্ক দেখে লোক দুটোর জীর্ণ চেহারা শুষ্ক হলো আরো। বিরস চোখে একে অপরকে দেখলেন। নিরুপায় হয়ে টাকা নিলেন হাতে। আবুল হাসান কড়া গলায় বললেন, এরপর বাড়ির তীরসীমানাও যেন না দেখে, মনে থাকবে? দেখলে কিন্তু একদম জেলে ভরে দেব। অসহায় লোক দুটো হুমকি শুনে আতঙ্কিত হলো। মাথা নামিয়ে প্রস্থান নিল বিশান্ত কদমে। আবুল হাসান চশমা ঠেলে বিজয়ী হাসলেন। পেছনে ফিরে চাইতে মুখোমুখি হলেন ওসমানের উষ্ণ দৃষ্টির। তবে রাগ করার সাধ্য ওনার নেই। ক্রোধ মনে চেপে নজর ফেরালেন তিনি। আবুল হাসানের যাওয়ার দিকে চেয়ে বিড়বিড় করে বললেন, মাত্তার। সালমা বেগম পুরোদমে ব্যস্ত। অতিথিরা কাছাকাছি চলে এসেছেন। রাতে খাওয়া দাওয়ার আয়োজন হবে এখানেই। ছেলে ইঞ্জিনিয়ার, মেয়ে পছন্দ হলে আজই কথা পাকাপোক্ত হবে। তিনি একবার চাইলেন, টেবিলে ব্যস্ত পুষ্পিতার দিকে ফল সাজাচ্ছেও। সালমা ডাকলেন। পুষ্পিতা এগিয়ে এলো। হ্যাঁ মনি, তোর কাজ শেষ? আর একটু বাকি। আচ্ছা, ওগুলো ওমন থাকুক। তুই গিয়ে একটু মিথিলাকে তৈরি হতে সাহায্য কর, আর নিজেও একটা ভালো জামা পর গিয়ে। সুন্দর করে চুল বাঁধ যা। আমি তো ঠিকই আছি। চোখ পাকালেন সালমা। যা বলেছি চুপচাপ কর। পুষ্পিতা আচ্ছা বলে ঘুরতে স্তম্ভের ন্যায় সম্মুখে পড়লেন খোরশেদুল। চোখ মুখ কুচকে খ্যাক করে বললেন, সঙ্গের মতো দাঁড়িয়ে আছিস কেন? সর। পুষ্পিতা ভয় পেল, চুপসে সরে গেল পাশে। খোরশেদুল রান্নাঘরে ঢুকলেন। সালমা শোধালেন, ধমকালেন কেন? কি করেছে ও? মন চেয়েছে। আচ্ছা, তোমার কি বুদ্ধিশুদ্ধি হাঁটুতে নেমেছে? সালমা বুঝতে না পেরে বললেন, আমি আবার কি করলাম? কি করলে?
পরপর দাঁত চেপে চাপা গলায় বললেন, তুমি পুষ্পিতাকে তৈরি হতে বললে কেন? ওকেও কি পাত্রপক্ষের সামনে নিয়ে যাবে? ও হ্যাঁ, ও তো মিথিলার বউ। খোরশেদুল পথিমধ্যেই চেতে বললেন, ও মিথিলার বোন নয়, খালাতো বোন আর আপন বোনে অনেক তফাৎ। তোমার বোনজি যখন পাত্রের সামনে যাবে, আমার মেয়েকে রেখে যদি ওকে পছন্দ করে ফেলে? সালমা হাঁ করে বললেন, এসব কি বলছো? ও তো এখনো ছোট। ছোট হলেও বিয়ের বয়স হয়নি? সালমা বেগম খেপে গেলেন, তেজি হাতে খুন্তি নাড়াতে নাড়াতে বললেন, পছন্দ করলে করবে, তুমি তো এমনিতেই ওকে পড়াতে চাও না, খাওয়ার খোটাও দাও। এই সুযোগে বিয়ে দিয়ে বিদেয় করব, সমস্যা কি? বেঁচে যাবে, বোঝা নামবে তোমার। খোরশেদুলের মোটা নাক ফেপে উঠল। খোটা দিলেও খাওয়াই তো। এতটা বছর ধরে অন্যের মেয়েকে পালিনি। এমন তো নয় যে ওর বাপ নেই। কোথায় সে? নিয়ে যাচ্ছে না কেন মেয়েকে? আর শোনো, এই সম্বন্ধ অনেক কাঠখড় পুড়িয়ে আমি পেয়েছি। ওই মেয়ের জন্য যদি হাতছাড়া হয়, আর অত বড় ঘরে তোমার ওই এতিম অনাথ বোনের মেয়েকে কে নেবে? এরা যখন ভুড়ি ভুড়ি দাবি নিয়ে বসবে, সেগুলো পূরণ কে করবে? তুমি? ওর রূপ আছে, চাঁদ ধরার যোগ্যতা নেই। সালমা বেগম অতিষ্ঠ গলায় বললেন, তাহলে তুমি চাওটা কি? কি চাই মানে? বোঝো না তুমি? পুষ্পিতা যেন পাত্রপক্ষের ছায়াও না মারায়। আমার মেয়ের এই সম্বন্ধে যদি ভাঙে সালমা, তোমাদের দুজনেরই খবর আছে, মনে রেখো। হম্বিতম্বি করে খোরশেদুল রান্নাঘর ছাড়লেন। সালমা আহত চোখে চেয়ে রইলেন কিয়ৎক্ষণ। কোটর বলল সহসা। মৃত বোনের শুষ্ক মুখটা ভেসে উঠল স্পটে। হঠাৎ কিছু একটা ভেবে দ্রুত পায়ে বেরিয়ে এলেন বাইরে। একবার উকি দিলেন মেয়ের ঘরে। পুষ্পিতাকে না দেখে শুধালেন, পুষ্পিতা কই? আয়নার সামনে দাঁড়ানো মিথিলা নিষ্প্রভ। কাঁধ উঁচু করে বলল, আমি কি জানি। আপু আশ্রমে মনে হয়। সালমা বেগম স্বস্তির শ্বাস ফেললেন। যাক, মেয়েটা কিছু শোনেনি তাহলে। এমনিতেই ওইটুকু মানুষের কপালে দুর্ভোগের অন্ত নেই। এইসব শুনলে কষ্ট পাবে আরো। তালুকদার ভবন, দোতলা ডুপ্লেক্সের বিশাল আলিশান বাড়ি। বাইরে থেকেও ভেতরটা অধিক বৃহত্তর আর চওড়া। চারিপাশের সবকিছুতেই ঝকঝকে আভিজাত্যের ছোঁয়া। হলদে করা আলোয় চতুর্মুখী দেয়াল মহিমান্বিত। ডিজাইনার আসবাবপত্র, গ্র্যান্ড প্রত্ন বস্তু, প্রতিটি কোণ ঐশ্বর্যের নিপুণ দৃশ্যে বন্দী, ঠিক যেন বিলাসিতার অনন্য এক মূর্তি। জামশেদ তালুকদার সোফায় বসে, পরনে এখনো বাইরের কাপড়। সেন্টার টেবিলের ধোয়া ওঠা কফিটা নিরলস পড়ে আছে। উষ্ণতা কমে রূপ নিয়েছে শরবতে। হাতের আঙ্গুল ঘষতে ঘষতে দেয়াল ঘড়ির দিকে চাইলেন তিনি। পরপর চোখ বোলালেন সদর দরজায়। তার থমধরা পাথরের মতো মুখটা নিয়েই ভয়ে সিটিয়ে আছেন লুৎফা বেগম। স্বামীর ক্রোধান্বিত চোখ মুখ দেখে ক্রমশ বিভ্রান্ত হচ্ছেন। কিছু জিজ্ঞেস করার স্পর্ধা অবধি হচ্ছে না। নির্ঘাত ছেলেটা আবার কিছু করেছে। তার উতলা নয়ন এলোমেলো পায়চারি করছে। একবার স্বামীকে দেখছে, একবার দরজা। ঘড়িতে 12টা বাজার সংকেত ঢং ঢং করে উঠল। ক্ষণ বাদেই বাইরে থেকে ভেসে এলো জিপের শব্দ। জামশেদ নড়ে চড়ে উঠলেন। পুত্রের আগমনী বার্তায় মুহূর্তে দৃঢ় হলো চিবুক। দোরগোড়ায় তীব্রর পদচারণা পড়ে। অস্বাভাবিক কদম ঝুলছে দুলছে। সাফিন পৌঁছে দিয়েছে বাড়ি অবধি, কিন্তু ভেতরে আসার সাহসে কুলোয়নি। ওসমান সহ আরও একজন ধরে ধরে নিয়ে আসছে ওকে। মাতাল ছেলেকে দেখে লুৎফা মিয়ে এলেন। শঙ্কিত নয়নে ঘুরে এলো স্বামী হতে। উঠে দাঁড়ালেন জামশেদ। মটমটে চোয়াল ক্ষুব্ধ লোচন সমেত গিয়ে দাঁড়ালেন তীব্রর মুখোমুখি। তুমি আজ আবার মদ খেয়েছো? তীব্রর নিচু ঢুলু ঢুলু চক্ষুদয় তাক হলো বাবার উপর। অক্ষির শ্বেতবর্ণ টকটকে লাল নেশায়। সদর পেয়ে জানালো, রোজই তো খাই। জামশেদ ফুঁসে উঠলেন, তোমাকে আমি নিষেধ করেছিলাম তীব্র। মওতায় বুধ তীব্র হাসল, তুচ্ছ কণ্ঠে আওড়ালো, তীব্র রেজা তালুকদার কারো নিষেধ মানে? এটুকুতেই জামশেদ বুঝে ফেললেন ছেলের বাকি কথা। কর্মচারীদের সামনে সম্মানের আহুতি বাঁচাতে থামিয়ে দিলেন ওকে। বললেন, ওকে রেখে যাও। মাথা নাড়লেন ওনারা। সাবধানে ওকে সোফায় বসে প্রস্থান নিলেন। মদ্যক তীব্রর মাথাটা হেলে পড়ল একদিকে। চোখ বন্ধ রেখে বলল, এই এটা হুইস্কি? জামশেদ রুষ্ট চোখে চাইলেন। কটমটিয়ে স্ত্রীকে দেখলেন। পরপর লুৎফা ছোট কণ্ঠে বললেন, আমি ওকে নিয়ে যাচ্ছি। কাজের মেয়েটিকে সাথে নিয়ে তীব্রকে উঠালেন লুৎফা। রওনা করলেন কামরায়। জামশেদ বিক্ষুব্ধ চোখে সবটা দেখলেন। রাগে গায়ের সমস্ত রক্ত ফুটছে তার। কফির কাপটা সামনে পেয়ে ওটাকে আছাড় মারলেন তুলে। নরম বিছানার স্পর্শ পেতে উপর হয়ে শুয়ে পড়ল তীব্র। তন্দ্রাচ্ছন্ন ফর্সা মুখ বিবর বালিশে গুজল। কাজের মেয়েটি বেরিয়ে যায়। লুৎফা এগিয়ে এলেন। অসহায় চোখে চেয়ে রইলেন ওর মুখের দিকে। চোখের কোণে টলটলে অশ্রু এসে ভিড়েছে। গায়ে কাঁথা টেনে পাশে বসলেন। তীব্র সোনালি খাড়া চুলে বোলালেন কোমল হাত। ভেজা গলায় বললেন,
স্যুটকোট পরা সুদর্শন পাত্রকে দেখে মাথা ঘুরে গেল মিথিলার। মুগ্ধতায় চক্ষু ললাটছিল। এমন চমৎকার ছেলেই তোর চাই। আবার বিয়ের পর কানাডায় শিফট হবে শুনেছে। একবার ওখানে যেতে পারলে সারা জীবনের মতো জীবন ঝলমলে। মিথিলা দোরগোড়াতেই প্রার্থনা শুরু করল ওকে যেন পছন্দ হয়। বসার ঘরে উকি মেরে সে তৎপর রুমে ঢুকলো। আবার গালে ব্লাসন ছড়ালো আরেকটু, লিপস্টিক গাঢ় করে দিল। খুঁটে খুঁটে দেখলো অবঢৌকনে ঢাকা নিজের জৌলুস। না, সুন্দর লাগছে। মেকআপ নিয়ে নিজের সমস্ত প্রতিভা চেহারায় ঢেলেছে ও। ছেলের মনে ধরতে বাধ্য। ও তো আর সাধারণ নয়। অসাধারণ বলতেই নাহিদটাই পেছন ছাড়ে না। শত খ্যাচখ্যাচানির পরেও কুকুরের মতো লেজ নাড়তে থাকে। মিথিলা দর্পণে চেয়ে আপ্লুত হাসল নিজের প্রতি মোহিতায়। সেইখানে পুষ্পিতা এসে বিনম্র গতিতে পাশে দাঁড়ালো। আয়নার ভেতর থেকেই ওর উপর চোখ পড়ল মিথিলার। হাসিটা কমে এলো অমনি। একবার নিজেকে দেখে তারপর ওকে দেখলো। গাঢ় প্রসাধনী আর এত সাজসজ্জার ভিড়েও স্বীয় মুখবিয়বর খুব নগণ্য লাগলো মিথিলার। মনে হলো পুষ্পিতার ওই মলিন ক্রিম রঙের মুখখানা অতি সুন্দর নির্মল। রাগ হলো। দাউ দাউ করে হিংসের খড়কুটোতে বন্যি জ্বলল সবেগে। হিসেব মতে পুষ্পিতা ওদের আশ্রিতা, ওদের দয়ায় বেঁচে আছে। এত রূপ কেন থাকবে এই মেয়ের? মিথিলা খিটখিটে চোখে চাইল ওর দিকে, কণ্ঠে তেজ। কি চাই এখানে? মনি বলল তোমার কিছু লাগবে কিনা দেখতে। মনি, মাই ফুড। আমি ডেকেছি তোকে, ডেকেছি। পুষ্পিতা মাথা নোয়ালো, ডানে বামে নাড়ল, বোঝালো। তাহলে বেহায়ার মতো এলি কেন? সরে দাঁড়া আমার কাছ থেকে। নিশ্চুপভাবে সরে গেল। রাহাত বিছানায় শুয়েছিল, গেমস খেলছিল ফোনে। বোনের ব্যবহারে বিরক্ত হয়ে বলল, তুমি ছোট আপুর সাথে এমন করছো কেন? হেল্পই তো করতে এসেছে। মিথিলা চোখ গরম করে তাকায়, ধমক দেয়। তুই চুপ থাক। ভেঙচি কাটলো রাহাত। মিথিলার এই খচ্চরে স্বভাবটা দুর্দান্ত অপছন্দর। ঠিক যতটা পছন্দ পুষ্পিতাকে। মাঝে মধ্যে রাহাত ভেবে পায় না দুজনে এতটা অমিল কেন। ওরা তো একই চালের ভাত খায়, একই রকম তরকারি খায়, একই ঘরে ঘুমায়। তাহলে দুজন দুই মেরুর কি করে? পুষ্পিতা কত শান্ত ভদ্র, কি সুন্দর করে কথা বলে ওর সাথে। কণ্ঠ শুনলেই বুক ঠান্ডা হয়ে যায়। আর মিথিলা ধমক ছাড়া কিচ্ছু জানে না, শুধু সাজে ঘুরে বেড়ায়, ফোন টেপে। ওকে একটু আদরও করে না। রাহাত পুষ্পিতার শুষ্ক মুখের দিকে চাইল, কণ্ঠে অজস্র স্নেহ ঢেলে বলল, ছোট আপু তুমি আমার কাছে এসো, আমি কতগুলো এনিমে মেরেছি তোমাকে খাবো। পুষ্পিতা ঠোঁটে হাসি টানলো, এগুলো ওর দিকে। বিছানায় বসতে যাবে মিথিলা হুঁশিয়ারি দিল, এই ওখানে বসবি না, নিচে বস। পুষ্পিতা থামে, মাথা হেলিয়ে মেঝেতে বসে। বিষয়টায় ছোট্ট রাহাতের মাথা গরম হয়। অসন্তোষ নিয়ে চেয়ে রয় বোনের দিকে। ওদের এই নতুন ফ্ল্যাটে শোবার ঘর মোটে দুটো। একটায় বাবা মা থাকেন, অন্যটায় ওরা তিনজন। খাটটা বেশ বড়সড়, তিনজন আরামসে ঘুমানোর জন্য যথেষ্ট। কিন্তু তাও ওখানে পুষ্পিতার জায়গা হয় না, মিথিলা দেয় না। সালমা বেগমের শত চোটপাট অগ্রাহ্য করে ওকে নামিয়ে দেয় ফ্লোরে। আগের বাসাতেও তাই হয়েছে। শুতে না দিক, বসতে দিলে কি হয়? রাহাত মায়া মায়া আঁখিতে পুষ্পতাকে দেখল। ইস, ওর যদি ক্ষমতা থাকতো একটা বিরাট খাট বানিয়ে দিত। ঠিক রূপকথার রাজকন্যারা যেমন পালঙ্কে শয়, অমন ওর ছোট পুতো রাজকন্যার মতোই সুন্দর। সালমা বেগম ব্যস্ত পায়ে কক্ষে ঢুকলেন, তখন মেয়েকে শুধালেন, হলো তোর, এবার চল। মিথিলা ঘুরে চাইল, শাড়ি ঠিকঠাক করে জানালো, হ্যাঁ এই তো চলো। নিজেকে আরেকবার দেখে নিল সে। সাজগোজের নিপুণ নিরীক্ষণ শেষে মায়ের সঙ্গে ঘর ছাড়ল। রাহাতের সূক্ষ্ম মনোযোগ স্ক্রিনে। যুদ্ধ চলছে অহর্নিশ। গোলাগুলির যান্ত্রিক শব্দে কামড়া আলোড়িত। শত্রুপক্ষকে হারানোর অদম্য প্রয়াস তার। চোখে মুখে জিততে চাওয়ার ঝলক। পুষ্পিতা সেদিকে চেয়ে রইল কিছুক্ষণ। বাড়িতে ওর ভালো থাকার অন্যতম কারণ এই বাচ্চা ছেলেটা। বসার ঘর থেকে হই হই আওয়াজ আসছে, শোনা যাচ্ছে কতগুলো আমোদে কণ্ঠ। ওই পক্ষ থেকে কে কে এসেছে পুষ্পিতা জানে না। কলিং বেল বাজতে ও চলে এসেছিল এখানে। আচ্ছা, আপুকে কি পছন্দ হলো ওনাদের? পুষ্পিতার জানতে ইচ্ছে হয় একটুখানি দেখতে মিথিলার হবু বরকে, অথচ চুপ করে বসে রইল। যাওয়া বা দেখার ওই অধিকারটুকু তার নেই। খোরশেদুলের তখনকার বলা প্রতিটা কথা শুনেছে পুষ্পিতা। তিক্ত বাক্যগুলো চাবুকের মতো বিঁধেছে গায়ে। এফোর ওফোর করেছে একটুখানি শরীর। পুষ্পিতা ঢোক গিলল, সাথে গিলে নিল কণ্ঠনালীতে এসে আটকে থাকা কান্নাদের। সে অনাথ, বাবা নেই, খোঁজ নেয় না, কোথায় আছে জানেও না। এটা কি ওর দোষ? শুনেছিল মা মারা যাওয়ার পর বাবা ওকে এতিমখানায় দিয়ে দেন। মনি খুঁজে খুঁজে সেখানে গিয়ে দত্ত কানেন ওকে। মায়ের মতো সবটুকু আদর সে দিয়েছেন, এখনও দিচ্ছেন। কিন্তু খোরশেদুল কেন যেন ওকে সহ্যই করতে পারে না। সেই ছোট্ট থেকে লোকটার বিষ বাক্যের শিকার সে। প্রতিটা মুহূর্ত কাটে ওনার রুষ্টতার কবলে। পুষ্পিতা এসব চায় না। ইচ্ছে হয় একটু ভালো থাকতে। চায় না ওকে নিয়ে ছেলেবেলা হতে দেখা মনির সংসারে এসব অশান্তি। চলে যেতে চায় দূরে, অনেক দূরে। কিন্তু কোথায় যাবে? যাওয়ার তো জায়গা নেই। এই ভূমণ্ডলের একটি পতিত বিন্দুর মতো একা।
ডানে বামে সামনে পেছনে যেদিকে তাকায় নিঃস্ব নিজেকে খুঁজে পায়। পুষ্পিতা নিরলস মস্তক পেছনে দেয়ালে ঠেসে দেয়, চোখ বুজে ক্লান্ত ভঙ্গিতে কার্নিশ বেয়ে তরতর করে জল নামে দুফোঁটা। আচমকা একটা কোমল হাত গাল ছুঁয়ে দিল। তাকালো পুষ্পিতা। রাহাত জল মুছিয়ে বলল, কেঁদো না, আপুর কথাই কষ্ট পেয়েছ? ও তো এরকমই, তুমি কাঁদলে আমার খুব কষ্ট লাগে ছোট আপু। আদুরে হাতটা মুঠোয় নিয়ে মৃদু হাসল পুষ্পিতা। রাহাতের মাংসল ডান গালে চুমু খেয়ে বলল, আর কাঁদবো না, খুশি? রাহাত সানন্দে মাথা ঝাঁকালো, কোকড়া চুল নড়ে চড়ে উঠল সজোরে। পরপর বলল, একটু ওদিকে চাই, দেখে এসে কি হচ্ছে। আচ্ছা। ফোন রেখে বিছানা ছাড়ল রাহাত। দুরন্ত পায়ে দৌড়ে গেল বসার ঘরে। পুষ্পিতা বসে রইল অমন। আস্তে ধীরে হাঁটুতে থুতনি নেমে আসে। 18 বছরের জীবনের হিসেব নিকেশে মস্তিষ্ক ব্যস্ত হয়। মৃত মায়ের জন্য ভেতরটা হুহু করে কাঁদে। ক্ষোভ জন্মে নিষ্ঠুর সেই বাবার প্রতি। আচমকা পায়ের শব্দে মাথা তুলল পুষ্পিতা। মিথিলা ঢুকেছে সঙ্গে তার হবু বর পলাশ। দুজনকে আলাদা কথা বলতে পাঠানো হয়েছে এ ঘরে। পুষ্পিতা এক পল ওনাকে দেখে তৎপর দৃষ্টি নামালো। মিথিলা কর্তৃর ন্যায় হুকুম ছুড়ল, যা এখান থেকে। বিলম্ব ব্যতীত উঠে দাঁড়ালো পুষ্পিতা। ভুল করেও তাকালো না উঁচুতে। গলদেশ চিবুকে রেখে বেরিয়ে গেল। পলাশ হা করে চেয়ে রইল সেদিকে। অক্ষিকোটরের পরতে পরতে মুরতা বিড়বিড় করল, হোয়াট আ বিউটি। তার ধ্যান ভাঙল মিথিলার গদগদ কণ্ঠে। বসুন না, দাঁড়িয়ে কেন? গলা খাকারি দিল পলাশ। জিভে ঠোঁট ভিজিয়ে ফের পুষ্পিতার প্রস্থান পথে চাইল। তার মস্তিষ্ক দিশাহীন ঘুরে গেছে। এমন সদ্য ফোটা পুষ্প দেখে আষ্টে পৃষ্ঠে ধরেছে অন্যরকম চাওয়া। অমন তাকিয়েই প্রশ্ন করল, মেয়েটিকে? পলাশের চোখ মুখ আর চাহনি দেখে সবটা পরিষ্কার বুঝে ফেলল মিথিলা। দাঁত কপাটি পিষল। পরপর শান্ত হয়ে ভাবল, না, মাথা গরম করলে চলবে না। বুদ্ধি খাটিয়ে জানালো, ও আমাদের মেড সার্ভেন্ট। এতিম তো যাওয়ার জায়গা নেই, এখানেই থাকে, সব কাজ করে দেয়। পুষ্পিতার কদম স্থিত হলো অমনি। কথাগুলো শুনে থমকালো এক পল। এরপর দীর্ঘশ্বাস আর তমিশ্রার ঢাকনায় ঢেকে ফেলল সমস্ত অপমান। কাজের মেয়ে শুনে পলাশের মুখটা ছোট হয়ে আসে। তার মতো হাইলি এডুকেটেড একজন ইঞ্জিনিয়ারের সাথে নিশ্চয়ই গৃহকর্মীকে মানাবে না। তা সে যতই সুন্দরী হোক না কেন, স্ট্যাটাস বলেও তো একটা ব্যাপার আছে। পলাশ আহত হলো। চুপচাপ গিলে নিল ক্ষণিকের চাওয়া পাওয়া। বসলো বিছানায়। মিথিলা ঠোঁট চেপে বিজয়ী হাসে। পাশে বসলো সহোদ্যোগে কথাবার্তা শুরু করলো। পলাশ হুহা করে উত্তর করলো শুধু। স্ফূর্ত কণ্ঠে শীষের শব্দ শুনে প্লেট থেকে মুখ তুললেন জামশেদ। ফিরে চাইলেন সিঁড়ির দিকে। অধীর পায়ে নামছে তীব্র। চেহারায় নিশ্চিন্তের প্রলেপ। পরনে ডোরাকাটা প্যান্ট, এলোমেলো শার্টের বোতাম খোলা, মাথার চুল অপরিপাটি। বা হাতের কবজিতে রূপার চকচকে পুরো ব্রেসলেট ঝুলছে। সকাল সকাল ছেলের রূপ দেখে মেজাজ চটে গেল ওনার। গতকাল রাতের কাণ্ডের পর তীব্রর এমন নিরুদ্বিগ্নতা নতুন নয় হয়ে আসছে। কিন্তু রাগ হলো ওর বাউন্ডুলে বেশভূষায়। যেখানে তিনি সবসময় নিজেকে গুছিয়ে রাখেন, সেখানে একমাত্র ছেলের কি ছিরি। তার শরীর থেকে দামি আতরের ঘ্রাণ। সেখানে ও কাছে আসলে সিগারেটের গন্ধে শ্বাস নেওয়া দুর্লভ। তীব্র ফুরফুরে মেজাজে গুনগুন করতে করতে এসে চেয়ার টানলো। প্রমোদ গলায় আওড়ালো, গুড মর্নিং। লুৎফর মুখটা এইটুকুন। উত্তরে খুব কষ্টে এক টুকরো হাসলেন। পরপর শঙ্কিত লোচনে দেখলেন স্বামীর শক্ত মুখ। ছেলেটার মাতলামি স্বয়ং ও ভুললেও উনি ভোলেননি জানেন। এ নিয়ে এখন আবার কি অশান্তি হবে কে জানে। ছেলেটা বড় হওয়ার পর একটু শান্তির মুখ দেখতে পেলেন না। তীব্র বসলো, নিজের মতো খাবার তুলল প্লেটে। টেবিলের উপর ফোন রেখে ভিডিও ছাড়ল। ভাবভঙ্গি এমন এখানে কেউ নেই। জামশেদের ক্রোধ প্রগাঢ় হয় এতে। কণ্ঠ ভারী করে বললেন, কাল রাতে তুমি আবার মদ খেয়ে এসেছিলে? তীব্র ফোনের দিকে চেয়েই জবাব দিল, হ্যাঁ, পার্টি ছিল। পার্টিতে মদ খেতে হবে এমন কোনো কথা নেই। তীব্র জবাবে বদলে এলো তার খাবার চিবানোর আওয়াজ। জামশেদ কাঙ্ক্ষিত ফলাফল পেলেন না। অসন্তোষ জানিয়ে বললেন, তোমার নামে কাল ফের অভিযোগ এসেছিল। খাওয়া থামলো। তীব্রর চাইল বাবার দিকে। ঘোলা চোখ তপ্ত রূপে শুধালো, কে দিয়েছে? কেন, শুনে কি করবে? মারবে ওদের? তীব্র এক পেশে হাসে। তীব্র রেজা তালুকদারের নামে বিচার দেয়? এত বড় বুকের পাটা যার, তাকে দেখবো না? জামশেদ স্ফুলিঙ্গের ন্যায় জ্বলে উঠলেন। তোমার লজ্জা করে না একজন মন্ত্রীর ছেলে হয়ে রাস্তায় কোন্ডামি করে বেড়াতে? আমার কি টাকার অভাব যে তুমি দোকানে গিয়ে চাঁদা তুলে বেড়াবে? তোমার জন্য লজ্জায় মুখ দেখাতে পারি না আমি। এ নিয়ে কতবার পেপারে তোমায় নিউজ ছাপানো হয়েছে জানো? কত টাকা খসিয়ে সেসব টেলিকাস্ট হওয়া আগে থেকে বাতিল করতে হয়েছে, হিসাব আছে? কি পাও এসব করে? কি পাও আমার নাম খারাপ করে? তীব্র ভনিতাহীন জানালো, আনন্দ।
জামশেদ থমকালেন, নিশ্চিন্ত হতে শুধালেন। কি? তীব্র চাইল, সদর পেয়ে জানালো। আপনার অনেক টাকা, কিন্তু সেসব উড়িয়ে আমি আনন্দ পাই না। আপনাদের চোখে যেটা মাস্তানি, আমার চোখে সেটা উল্লাস। মানুষ আমাকে ভয় পায়, দেখলে কাঁপে। আই এনজয় ইট, ড্যাড। আপনি মন্ত্রী বলে আপনাকে যে সম্মানটা দেয়, এর চাইতে অধিক সম্মান কিন্তু আমি পাই। বিষয়টা দারুণ না? জামশেদ আশ্চর্য বনে চেয়ে রইলেন। তীব্র চোখ মুখ দীপ্ত, উজ্জ্বল মুখবিহবর, চেহারায় প্রকাশ পাচ্ছে তার কথা সত্যতা। তিনি অবাক হয়ে বললেন, তোমার মুখে বাধে না এসব বলতে? বিন্দুমাত্র লজ্জা করে না? তীব্র উদ্বেগহীন। না, আর আপনার এই এক কথা এবার থামান, নতুন কিছু বলুন। আই এম ফেড আপ। জামশেদ ক্রুদ্ধ হয়ে ঘুষি বসালেন টেবিলে, নড়ে চড়ে উঠল থালা বাসন, গ্লাসে ঢালা জল ছলকালো দুদিক। বাড়াবাড়ির একটা সীমা আছে তীব্র। তুমি ভুলে যাচ্ছ আমি একজন স্বরাষ্ট্রমন্ত্রী। এই অবধি আসতে কত খেসারত দিয়েছি তুমি জানো? জানো না? গ্র্যাজুয়েশন শেষ করেও বেকার ঘুরছো। ঘোরো, কিছু তো বলিনি, তাই বলে মাস্তানি করবে? এলাকার প্রত্যেকটা মানুষ অতিষ্ঠ তোমার যন্ত্রণায়। প্রতিদিন গেটে কেউ না কেউ আসে। আর কত মান ইজ্জত অনেক শেষ করেছো। থামো এখন, ছেলেবেলে সব বলছি না। মনে হয় এই নয় যে বলবো না, সাপ সাপ শুনে রাখো। বারবার মানা করা সত্ত্বেও একই কাজ করলে আমি কিন্তু আর এক দ্বন্দ্ব সহ্য করব না। তীব্রর কিছু যায় এলো না, এমন ভঙ্গিতে হাসলো যেন উড়িয়ে দিল বাবার তর্জন। বরফ গলায় বলল, একটু ভুল বললেন। আপনি আমাকে সহ্য করছেন, আপনার ছেলে বলে নয়, কাজে লাগি তাই। জামশেদ হুঙ্কার দিলেন। তীব্র, ব্ল্যাকমেল করছো তুমি? তীব্র তাকালো, কণ্ঠ অপরিবর্তিত। না, বোঝাচ্ছি। আমি যেমন আপনার কাজে হস্তক্ষেপ করি না, কোথায় কি করছেন দেখতে যাই না, আপনারও তেমন আমার কাজ নিয়ে মাথা ঘামানো উচিত নয়। এভরিওয়ান শুড হ্যাভ দেয়ার প্রাইভেসি, ড্যাড। লুৎফা দিশেহারা ভঙ্গিতে দাঁড়িয়ে, স্বামী সন্তানের দ্বন্দ্বে হাঁসফাঁস করছেন নীরবে। কাকে থামাবেন, কি বলবেন জানেন না। দুজনের কেউই যে কথার মান রাখেনি কোনোদিনও। তীব্রর কাটা কাটা জবাবে জামশেদ বাক্যহীন, উত্তর খুঁজে পেলেন না। শুধু পৌরগতর ক্রোধে থরথর করতে দেখা গেল। ছেলেকে জুৎসই জবাব দিতে না পারার ব্যর্থতায় রূঢ়তা ছুটল রন্ধ্রে। আক্রোশে খাবার শুদ্ধ থালাটা ছুঁড়ে ফেললেন মেঝেতে। চমকে আটকে চাইলেন লুৎফা। তীব্র একবার সেদিকে দেখে ফের ফোনে মনোযোগ দেয়। জামশেদ কিরমির করলেন, উঠে হনহনে পায়ে হাঁটা ধরলেন সদর গেটের দিকে। পেছনে লুৎফা ছুটতে ছুটতে অনুনয় করলেন, শোনো, খাবার ফেলে যেতে নেই। টেবিলে বসা তীব্র তখনও ভ্রুক্ষেপহীন। বাবা তো দূর, মেঝেতে ছাড়ানো থালার দিকে আর একটিবারও ফিরে দেখল না। সে তার মতো ব্যস্ত খাওয়ায়। লুৎফা সংকীর্ণ আদলে পাশে এসে দাঁড়ালেন। কেন এরকম করিস বলতো? বাবা তো রাগ করে না খেয়ে গেলেন। তীব্র খাওয়া শেষে উঠল, মায়ের আঁচলে মুখ মুছতে মুছতে বলল, আমি কি ওনাকে খেতে মানা করেছিলাম? তুই বলতে চেয়ে ওর শ্রান্তের ন্যায় থামলেন লুৎফা। কিছু বলে লাভ নেই, যেখানে সেখানে চুপ থাকা ভালো। তীব্র ফোন চাবি পকেটে ভরে জানালো, আসছি। ভদ্রমহিলা ছেলের যাওয়ার দিকে হতাশ চোখে চেয়ে রইলেন। বক্ষ হাতিয়ে প্রতিবারের ন্যায় হ্যাঁ হুতাশ ব্যতীত কিচ্ছুটি মিলল না। করিম সাহেব ছোটখাটো চায়ের দোকান। কাল যেখানে বসেছিলেন খোরশেদুল, দোকানের সামনে দুখানা চিকন কাঠের বেঞ্চ পাতা। তীব্র তার দলবল সমেত সে সকালে চা এখানেই খায়। দু বেঞ্চে 8 জন বসেছে আজ, বাকিরা লেপ্টে ওদের বাইক সমেত। পাশেই দাঁড়ানো তীব্র লাল জিপ, গান গাইছে সবাই। ওদের উঁচু কণ্ঠ হাওয়ায় হাওয়ায় দুলছে। কাঠের উপর বাইকের উপর হাত দিয়ে ঢোল বাজিয়ে তুলছে সুর, গলায় স্ফূর্ত আওয়াজ। আরে আরে মে তো গায়া রে, দিলফি গায়া রে। তীব্রর মস্তক হালকা নড়ছে, তালে তালে নড়ছে পায়ের উপর রাখা অন্য পা। 2 আঙ্গুলের ফাঁকে জ্বলছে অর্ধপোড়া সিগারেট। করিম দোকানদার বয়স্ক লোক, অথচ বিনয়ের সাথে শুধালেন, বেট্টো ভাই চা দেবো? তীব্র বিড়িতে টান বসিয়ে জানালো। সেই সময় প্রচন্ড গতিতে একটা বাইক পাশ কাটলো ওদের। আরোহী ঝড়ের গতিতে হাওয়া হলো সামনে দিয়ে। চৈত্র মাসে রাস্তার ধুলো সব উড়ে উঠল বায়ুতে। ওদের গান শেষ, তটস্থ ভঙ্গিতে চাইল। তীব্র ভ্রু গোছালো, টং থেকে স্বল্প মাথা বের করলো আগন্তুককে দেখতে। শাফিনের দিকে চেয়ে বলল, কে ছিল? সে মাথা নাড়ালো, চিনি না, দাঁড়া দেখছি। শাফিন মুহূর্তে তার বাইক ছোটালো, সাথে চলল আরো কজন। তীব্রর হাতে তকতকে চায়ের কাপ। এই কাপে করিম শাহ কাউকে চা দেন না, শুধুমাত্র তীব্রর জন্য বরাদ্দতা। উষ্ণ চায় পোড় খাওয়া ঠোঁট ভেজানোর মধ্যে লোকটিকে বগল দাবা করে হাজির হলো ওরা।
ভদ্রলোকের চেহারায় আতঙ্ক, বিচলিত চোখ মুখ। কি করেছেন বুঝতে পারছেন না। এতগুলো তাগড়া যুবকের কবলে পড়ে ঘামছেন খুব। শাফিনের মুঠোয় তার বিন্যস্ত শার্টের কলার। ওকে ছিটকে রাখার মতো তীব্রের সামনে দাঁড় করালো সে। বলল, এই দেখ, এই বেটা। তীব্র ঘাড় ফেরালো, দেখলো একবার, কিছু বলল না। মিরাজ গিয়ে দাঁড়ালো সামনে। কি মামা, কই যাচ্ছিলে এত সেজেগুজে? লোকটা ভীত, মনে হচ্ছে ছেলেগুলো সুবিধার না। আর 10-12 জনের সঙ্গে লড়াইয়ের সাহস তো তার একেবারেই নেই। নরম গলায় জানালো, অফিসে। খুব তাড়া ছিল বুঝি? জি, মানে দেরি হয়ে গেছে। মুশফিক ভ্রু উঁচায়। এই এলাকায় থাকিস? আগে তো দেখিনি। জি, আসলে আমার শ্বশুরবাড়ি এখানে, নতুন বিয়ে হয়েছে। সবাই সমস্যারে টেনে টেনে বলল, ওয়াও, নতুন জামাই। মিরাজ ভদ্রলোকের চিবুক ডানে বামে ঘুরিয়ে বলল, ও লিলি, আমাদের পাড়ার নতুন জামাই। তা জামাই, বিট্টু মাস্তানকে চেনো? লোকটা বিভ্রান্ত হয়ে মাথা নাড়লেন। ও শুধালো, নাম শুনেছ? জি। দেখোনি তাই তো? আচ্ছা দেখাচ্ছি, ওই দেখো। তীব্র দিকে আঙ্গুল তাক করলো মুশফিক। লোকটা অনুসরণ করলেন ইশারা। চায়ের কাপে নিপুণ মনোযোগী তীব্রকে দেখলেন গ্রাসিত লোচনে। শাফিন বলল, দেখেছিস? জি। সালাম দেবে কে? তোর বাপ? লোকটা তৎপর ভয়ে ভয়ে আওড়ালো। আসসালামু আলাইকুম। মিরাজ তুষ্ট গলায় বলল, গুড। উনি ছোট কণ্ঠে শুধালেন, আমি যাব এখন? মুশফিক চোখ পাকায়। যেতে বলছি তোকে। জি না। শাফিন বলল, শোন, যেখানে বিট্টু থাকে লোকজন সেখানে চোখ তুলে হাঁটে না, উঠতে বসতে সালাম ঠোকে। আর তুই সেখানে জোরে বাইক চালিয়ে যাওয়ার সাহস করেছিস। এটা অন্যায় হয়ে গেল না? লোকটিকে চুপ দেখে ধমকে উঠল। হলো না অন্যায়? তিনি শশব্যস্ত আওড়ালেন, জজি হলো। মিরাজ বলল, অন্যায় যখন করেছো ভাইয়া, একটা শাস্তি তো পাবে না তাহলে? আশঙ্কায় মুখ চুপসে গেল ওনার। ধরে নিলেন এতগুলো ছেলের উদম কেলানি খাবেন এবার। মনে মনে সিদ্ধান্ত নিয়ে ফেললেন, আজ বেঁচে গেলে আর জীবনে ফুল স্পিডে বাইক চালাবে না। মুশফিক শুধরে দিয়ে বলল, শান্তি কেন বলছিস? ও হলো এই এলাকার নতুন জামাই, ওকে তো আমরা আপ্যায়ন করব। সবাই একসাথে চেঁচালো। তারপর তীব্রর দিকে চেয়ে বলল, বিট্টু, এই নতুন জামাইকে কি আপ্যায়ন করা যায় বলতো? বাইকটা ভেঙে দেই। লোকটা ত্রাসিত নয়ন আটকে উঠল। বাইকখানা তার ভারী শখের, শ্বশুরের থেকে হাতিয়ে নেওয়া উপহার। ভেঙে দিলে কষ্টে নিজেই ভেঙে যাবেন। তীব্র এতক্ষণ চুপ ছিল। কাপের আদা মেশানো চা সবটা খালি করে উঠে দাঁড়ালো। ঘাট ডলতে ডলতে এসে দাঁড়ালো মুখোমুখি। তীক্ষ্ণ দৃষ্টিতে একবার পা থেকে মাথা অবধি দেখল লোকটির। বিলাতি নয়নজোড়ার অতুষ্ণ চাহনি দেখেই ঘাবড়ে গেলেন তিনি। বিট্টু মাস্তান নামটা তার পরিচিত। তিনি এই এলাকার নন, তবু শুনেছেন। কিন্তু চোখ দেখলেন এই প্রথম। এমন চমৎকার চেহারার একটা ছেলে যে এত ভয়ানক মাস্তান হতে পারে, প্রথম দেখলে কেউ বিশ্বাস করবে? আচ্ছা, কার মুখ দেখে বেরিয়েছিলেন আজ? কি কুক্ষণে বাইকের স্পিড বাড়িয়েছিলেন? এখন এদের খপ্পর থেকে মুক্ত হবেন কিভাবে? নিচু গলায় অনুনয় করলেন, ভাই আর হবে না, এবারের মতো মাফ করে দিন। তীব্র পা ফাঁকা করে পেছনে 2 হাত বেঁধে দাঁড়ালো। তুষার কণ্ঠে হুকুম ছুড়ল, প্যান্ট খোল। লোকটা ভোরকে বলল, জি। শাফিন তেতে বলল, জি, HI সব পরে। বিট্টু প্যান্ট খুলতে বলেছে, প্যান্ট খোল শালা। লোকটা পাথর বনে রইল। অসহায় চোখে দেখলো চারিপাশ, কত লোক ভিড়েছে। এখন এই ভরা রাস্তায় প্যান্ট খুলতে হবে, তো শ্বশুরবাড়ির এলাকায়। মিরাজ অধৈর্য হয়ে উঠল। বয়রার বাচ্চা, কানে শুনিস না? খুল প্যান্ট। লোকটা নিহতের ন্যায় চাইল। আজকে আর নিস্তার নেই। সম্মানের হন হন এখানে লেখা। মন্থর বেগে বেল্ট ছাড়িয়ে প্যান্ট খুলতেই তীব্রর পরের হুকুম। শার্ট খোল এবার। নিঃসহায়ের ন্যায় শার্ট আর টাই খুলে প্যান্টের পাশে রাখলেন লোকটি। পরনে স্যান্ডো গেঞ্জি আর হাঁটুর 1 ইঞ্চি ওপরে একটা ছোট্ট প্যান্ট ব্যতীত কিছু নেই এখন। সবাই হুহা করে হেসে উঠতে লজ্জায় মস্তক ঝোঁকালেন তিনি। তীব্র টাই হাতে তুলে স্যান্ডো গেঞ্জির উপর দিয়ে ঝুলিয়ে দেয় ওনার গলাতে। সরে এসে ডাকে, শাফিন। তার ব্যস্ত জবাব, বল দোস্ত। ওকে নিজ দায়িত্বে এলাকাটা ঘুরিয়ে দেখা। লোকটা চোখ তুলল না, লজ্জায় মাটিতে মিশে যাচ্ছেন উপহাসের শিকার হয়ে। শাফিন কাঁধ পেঁচিয়ে বলল, চলেন দুলা ভাই। তীব্র চোখে হাসছে, অথচ জীবুক সুদৃঢ়। এসে আগের জায়গায় বসলো। করিম শাহ সবটা নিশ্চুপ দেখলেন। আলগোছে হতাশ দীর্ঘশ্বাস ফেললেন। মিরাজ আনন্দ চিত্তে বলল, একদম ঠিক হয়েছে।
শালার সাহসকে আমাদের সামনে থেকে জোরে বাইক চালায়। তীব্র হা করতে নেয় কিছু বলতে পূর্বেই কানে আসে একটা ছোট প্রফুল্ল কণ্ঠ। আপনি এই বিট্টু মাস্টার? ঘাড় বাঁকিয়ে চাইল সে। উত্তর দেওয়া ঠোঁট দুটো থামলো। সবাই তাকালো একযোগে। খুঁজে পেল একটা বাচ্চা মুখ। কোকড়া চুলের স্বাস্থ্য ও বান রাহাত দাঁড়িয়ে, পরনে স্কুলের ইউনিফর্ম, পিঠে ব্যাগ, গলায় ঝুলছে পানির বোতল। হাঁপাচ্ছে সে, ছুটে এসেছে স্পষ্ট। এতক্ষণের কাণ্ড কারখানা সবটা দেখেছেও। গোলগাল মুখে রাজ্যের বিস্ময় পুরোটা ঠিকরে দিচ্ছে তীব্রর দিক। তীব্রর কপালে ভাঁজ পড়ল। একবার চাইলো বন্ধুদের দিকে, ফের শুধালো। তুমি? রাহাতের চটপটে উত্তর। আমি রাহা। আঙ্গুল উঠিয়ে দেখালো। ওই গলিতে থাকি। আচ্ছা, আপনি বুঝি এই এলাকার সেই নামকরা মাস্তান একটু? কাল বাবার মুখে আপনার কত কত শুনলাম, তারপর থেকে খুব দেখতে ইচ্ছে করছিল আপনাকে। আমার না ভিনের খুব পছন্দ জানেন, কিন্তু আপনার বর্ণনা শুনে ভেবেছিলাম আপনাকে দেখতে সিনেমার ভিলেনদের মতো দেখতে হবে। পেট মোটা, কালো, বড় বড় দাড়ি, মুছ, কিন্তু আপনি তো ঋত্বিক রোশনের মতো। গড়গড়ে ছটফটে ভঙ্গিতে বলে থামলো রাহাত। দম ছাড়লো মিরাজ। ওরা ঠোঁট ফাঁকা করে চেয়ে ওর দিক। বাঘা বাঘা লোক যেখানে তীব্রকে দেখলে ভয় পায়, সেখানে 2 ফুটের বাচ্চার কথায় মাথা ঘুরছে ওদের। তীব্র হতভম্ব হয়েছিল। রাহাতের শেষ কথাটায় হেসে ফেললো এবার। তামাটে ঠোঁট উঠে গেল উঁচুতে। তার লাইফে এমন ঘটনা বিরল। কোনো বাচ্চা আজ অব্দি ধারে কাছে ঘেঁষেনি বলে হঠাৎ ভীষণ মনে ধরল রাহাতকে। নিজের পাশের খালি জায়গা দেখিয়ে বলল, বসো। রাহাত উচ্ছ্বাস সমেত বসলো এসে। কোন ক্লাসে পড়ো? 7-এ উঠেছি। আচ্ছা, আপনি কি ফাইটিং জানেন? এতদিন কতজনকে মেরেছেন? তীব্র ছোট্ট জবাব। শুনিনি। রাহাত কণ্ঠ শৃঙ্গে তুলল। তার মানে অনেক। এরপর কাউকে মারলে আমাকে দেখাবেন? তীব্র আশ্চর্য চোখে চাইল। তার জানা মতে বাচ্চা কাচ্চা মারামারি দেখলে ভয় পায়, পালায়। আর এই ছেলে? ভ্রু নাচালো সে। মিরাজ, তোমার মারপিট পছন্দ? ভীষণ। আমি তো সারাক্ষণ ফ্রি ফায়ার খেলি, কিন্তু সরাসরি কাউকে মারতে পারি না। উল্টে আমার ক্লাসের ওরা আমাকে মারে। আমার পেটটা একটু বড় তো, তাই ভুঁড়ি ফাটিয়ে দিব বলে ভয় দেখায়। ফিক করে হেসে ফেললো শুনে। মুখ কালো করলো রাহাত। সবেগে নির্ভীক আবদার ছুড়ল। আপনি আমাকে ফাইটিং শিখাবেন ভাইয়া? তীব্র হেসে উঠল, বলল, শিখে কি করবে? আপনার মতো হব, সবাই ভয়ই পাবে। এবার সবগুলো সশব্দে হাসলো। আরমান বলল, ভাই এটা কে রে, আমাদের মতো হতে চাইছে? সাথে দাঁত কেলিয়ে হাসলো সে। তীব্র ঠোঁট দুটো ছড়িয়ে গেল দুদিকে। রাহাতের কোকড়া চুল এলোমেলো করে দিয়ে বলল, বড় হও, শেখাবো। রাহাত খুশি হলো। পরের দফায় চিন্তিত গলায় বলল, কিন্তু ততদিনে যদি আব্বু ট্রান্সফার হয়ে যায়, আমরা তো এলাকা ছেড়ে চলে যাব, আপনাকে তখন কোথায় পাবো? মিরাজ দুষ্টুমি করে বলল, তাহলে এক কাজ করো ছোট ভাই, তোমার বোন থাকলে আমাদের কাউকে দুলাভাই বানিয়ে নাও। যে কোনো একজনকে বানালেই বিট্টুকে পাবে। রাতে মনোযোগী দৃষ্টিতে দেখলো ওকে। মিথিলার বিয়ে ঠিক হওয়ায় তার মানসপটে এই মুহূর্তে ভাসলো শুধু পুষ্পিতার আনন। এমন শুভ্র প্রতিমার মতো বোনের পাশে এদের ভেবেই কেমন কুচকে এলো চেহারা। সোজাসাপটা বলল, আমার আপু অনেক সুন্দর, তার সাথে আপনাদের মানাবে না। ওরা হেহে করে হাসছিল। কথাটায় দপ করে মুছে গেল তা। হত চেতনায় চাইল গোল গোল চোখে। রাহাত ঘাড় বাঁকায় তীব্রের দিকে, চোখে মুখে মুগ্ধতা নিয়ে বলে, কিন্তু আপনার সাথে মানাবে। বখাটে তীব্রর হাসিটা এবার ঠোঁট ফুঁড়ে বেরিয়ে এলো বাইরে। গা দোলানো হাস্যবান মেলালো সনসন বাতাসে। প্রশ্ন করলো, কি খাবে? করিমকে বলল, চিপস দাও ওকে। না না, আমি চিপস খাই না, চিপস তো বাচ্চারা খায়। মুশফিক আগ বাড়িয়ে বলল, তাহলে একটা বিড়ি খা, এটা বড়দের খাবার। তীব্র তপ্ত চোখে চাইতেই মুখ ছোট করে বলল, সরি। রাহাত উঠে দাঁড়ালো, বলল, আমি কিছুই খাবো না, যাই। ফিরতে দেরি হলে মা বকবে। আচ্ছা, আপনাকে কি এখানে এলেই পাবো? ঠিক আছে, আমি বিকেলে আসবো। রাহাত সানন্দে হাঁটা ধরল। তীব্রকে তার পছন্দ হয়েছে। কত ভালো লোক। বাধা যে কেন বাড়ি গিয়ে ওসব বলেছিলেন। ওর যাওয়া থেকে চোখ এনে মিরাজ হতবাক আওড়ালো। আজকালকার বাচ্চারা কি পাখারি ভাই, মুখের উপর বলে দিল আমাদের ওর বোনের সাথে মানাবে না।
সেই ক্ষণে আড্ডা এসে হাজির হলো নাহিদ। তার মুখ বিপরে অমাবস্যা, চোখ দুটো ফোলা। হঠাৎ ওকে দেখে আলোচনা থামলো ওদের। নাহিদ এসে ধীর গতিতে পাশে বসলো তীব্রর। আরমান বলল, কি রে নাহিদ, তুই কি পর্দা নিয়েছিলি? ইদানিং ঠিকঠাক তোকে পাই না কেন? নাহিদ উত্তর দিল না, মাথা নুইয়ে বসে রইল। তীব্র ভ্রুকুচকে শুধালো। কি হয়েছে? সে ভীষণ দুঃখ নিয়ে জানালো, মিথিলার বিয়ে ঠিক হয়েছে। তোর ওই গার্লফ্রেন্ড? হ্যাঁ। ও। তীব্র নিরুৎসাহিতা দেখে হতাশ হয় নাহিদ। ত্রস্ত ওর হাঁটু আঁকড়ে বলে, বিট্টু, আমি ওকে খুব ভালোবাসি। ওর অন্য জায়গায় বিয়ে হলে মরে যাবো রে। তীব্রর বিশেষ প্রতিক্রিয়া হলো না। না পরিবর্তন এলো চেহারায়। কাঠখোট্টা জবাব দিল, তাহলে বেঁচে আছিস কেন? আজকেই মর। নাহিদ আহত হয়ে বলল, ভালোবাসি ভাই। নিজের আংটি বেচে ওকে আইফোন কিনে দিয়েছিলাম আমি, আর সেই মেয়ে এখন ইঞ্জিনিয়ার পাত্র পেয়ে আমাকে ছেড়ে দিচ্ছে। মিরাজ খোঁচা মেরে বলল, ঠিক করেছে, তোর মতো বলদার সাথে দেখে কি করবে? নাহিদ ফুঁসে উঠল, বাজে কথা বলবি না মিরাজ। পরপর কণ্ঠ নামিয়ে তীব্রকে অনুরোধ করল, কিছু একটা কর দোস্ত। ফোন কর ওকে। নাহিদ মুখশ্রী অন্ধকার করে জানালো, কিভাবে করব? সব জায়গা থেকেই তো ব্লক করে দিয়েছে। নির্বোধ। অন্য ফোন নেই? মুশফিক সিও ফোন এগিয়ে দিল। আমারটা থেকে দে। হাতে নিল নাহিদ। মিথিলার নাম্বার তুলে ডায়াল করলো। রিং হলো। রিসিভ হতেই ভেসে এলো আওয়াজ। নাহিদ ধৈর্যহীন বলতে গেল, আমি নাহি। পথিমধ্যেই চেতে উঠল মিথিলা। তুমি আবার ফোন করেছো? এতটুকু লজ্জা নেই তোমার? নাহিদের আবেদন, আমার কথাটা শোনো প্লিজ। চুপ! আর কখনো ফোন করবে না বলে দিলাম, ছ্যাচরা কোথাকারের। মুখের উপর লাইন কাটলো মিথিলা। দ্বিতীয়বারের মতন মন ভেঙে আসে নাহিদের। মান ভুলে আবারও ডায়াল করতে ব্যস্ত শোনালো। বুঝলো এই নাম্বারটাও পৌঁছে গিয়েছে মিথিলার ব্লক লিস্টের আঙিনায়। নাহিদের আবেগপ্রবণ চোখ ভিজে উঠল। কোটরে চিকচিক করলো অশ্রু। তীব্র বিরক্ত গলায় বলল, মানুষের মতো কাঁদবি না তো। কি করব তাহলে? শুনলে তোর কথা। আজ আমি বেকার, তাই বলে ভবিষ্যতে কি কিছু করব না? ও আমায় ছেড়ে যেতে পারলো? এতদিনের সম্পর্ক একবার ভাবলো না? মিরাজ মন খারাপ করে বলল, মেয়েরা এমনই ভাই, এদের অন্তর লোহায় করা। তুই কাঁদিস না, তোকে একটা ভালো মেয়ে এনে দেবো আমরা। নাহিদ হাতের তালু দিয়ে চোখ মুছল। মেয়ের অভাব হবে না জানি, কিন্তু মিথিলাকে ভালোবেসেছিলাম আমি। কি না করেছি ওর জন্য। রাত 2টা বাজে ওদের এলাকায় গিয়ে ওকে ফুসকা দিয়ে এসেছি। যখন যা বলেছে গোলামের মতো শুনেছি। আর আর সেই আমাকে এখন চায় না। তীব্র প্রতাপী গলায় বলল, ও কি চায় সেটা গুরুত্বপূর্ণ নয়, গুরুত্বপূর্ণ হচ্ছে তুই কি চাস। নাহিদের ব্যগ্র আঁখি ভেজা কণ্ঠে বলল, আমি ওকে চাই বিট্টু। তীব্র তাকালো, দর্পযুক্ত কণ্ঠ। তাহলে ও তোর? চমকে চাইল নাহিদ। এই একই রকম চমক সবার চোখে। ও বিভ্রান্ত কণ্ঠে শুধালো, কিভাবে? তীব্র হাসলো। খুব সামান্য ক্রূর হাসিটা মেতে উঠল অধরপুটের কোণিতে। পঙ্কিল 2 অক্ষিতে অন্যরকম ভাষা। চেহারার পরতে পরতে খেলে গেল রহস্যের ফাঁকফোকরহীন দুর্দমনীয় জাল। চৈত্রে শুষ্ক দিন। সকালের এই প্রহর অপূর্ব মিষ্টি। ঝরঝরে রোদ্র স্নাত আকাশে গাংচিলের আনাগোনা। পুষ্পিতা সেই উড়ন্ত চিলের ডানা দুটো দেখলো খুব মন দিয়ে। চোখে মুখে কাঙ্ক্ষিত কিছু স্বপ্ন। অন্তঃপটে সাজানো কতক সুশ্রী কল্পনার আলিঙ্গন। কি স্বাধীন ওরা, কি সুখী। কোথাও শাসন নেই, বারণ নেই। কেউ নিশ্চয়ই বকে না, ধমকায় না। পুষ্পিতা আনমনা হয় সাদা ওই আকাশে চেয়ে। মানুষপটে ভাসে শৈশবের কিছু স্মৃতি, কিছু সুন্দর মুহূর্ত, যা কোনোদিনও ঘটেনি, ঘটবেও না। তেমনই এক প্রত্যাশিত কাঙ্ক্ষিত জীবনের ছবি নিয়ে ভাবুক তার বক্ষস্থল কেঁপে কেঁপে ওঠে। মায়ের মুখ মনে আছে পুষ্পিতার। সালমা বেগমের সঙ্গে একটা ছবি আছে ওনার অ্যালবামে। সেখানে মা বাবা দুজনকে দেখেছে। মনির কাছে ওর আসার সঠিক বয়স কত মনে নেই, তবে বুঝতে শেখার পর সামনে এই মমতাময়ী নারীটিকেই পাওয়া। ছবিতে দেখা মা বাবাকে নিয়ে বিস্তর এক জল্পনা সাজালো পুষ্পিতা। ছোট্ট সে ছুটছে পেছনে, ভাতের থালা হাতে। মা আদুরে কণ্ঠে চোখ পাকিয়ে বলছেন, এই মেয়ে খেয়ে নে, দুষ্টুমি করে না। পুষ্পিতা শুনছে না। ছোট্ট নির্মল মুখে তার খিলখিলে ফুরফুরে হাসি। বাবা এলেন হঠাৎ, ওকে কোলে তুলে ফেললেন। দুগালে 2 চুমু খেয়ে ডাকলেন, আমার মা। পুষ্পিতার পেললো ভাত, বাবার গলা জড়িয়ে ধরে। মা খাবার মুখে পড়ল সুযোগে। ইস কি সুন্দর এক দৃশ্য। পুষ্পিতার চোখ ভিজে ওঠে। যা হয়নি, হবে না, সেসব ভেবে হৃদয়ের আশেপাশে চেয়ে আসে অমানিসার বান। আচ্ছা, এমন হলে কি খুব ক্ষতি হতো? কেন বাবা এত নির্মম? একটা দুধের শিশুকে এতিমখানায় দিয়ে আসতে তার কি মায়া হয়নি? বুক পড়েনি?
কেন মা বেঁচে রইলেন না, কেন ভাগ্য ওকে বোঝা করলো অন্যের। মিথিলা, রাহাত, খোরশেদুল, মনি, এদের চারজনকে একসঙ্গে দেখলে যে ওর ভারী লোভ হয়। এমন একটা সুন্দর গোছানো পরিবার কি হতে পারতো না ওর? পুষ্পিতার বুক ফুঁড়ে লম্বা ব্যথাতুর নিঃশ্বাস এলো বাইরে। ভেজা চক্ষুদ্বয় ফিরল শূন্য অম্বর হাতে। সেকেন্ডে মলিন বাতাসে শুকিয়ে গেল চ্যাটচ্যাটে অক্ষি। নিচে তাকালো, তারপর বাসার সামনের এই রাস্তাটা স্বল্প নির্জন, যানবাহনের মাতামাতি ততটা নেই। সে সময় মিথিলা বের হয় গেট দিয়ে। ফোন টিপতে টিপতে হাঁটছে সে। মিথিলা এবার বিবিএ তৃতীয় বর্ষে, ভার্সিটি বাসা থেকে অনেকটা পথ। ওর পরনে সালোয়ার কামিজ, মুখে মাস্ক। বাবার করা নিষেধাজ্ঞায় খোলা চেহারায় যাওয়া স্পর্ধা হয়নি। দেখতে দেখতে সে রিকশায় ডেকে উঠল। পুষ্পিতা দেখে গেল ওকে, যতক্ষণ দেখা যায়। মিথিলার বিয়ে পাকাপোক্ত হয়েছে। চৈত্র মাস শেষেই সেই তারিখ। পুষ্পিতার মস্তিষ্কে পৃথিবীর পরিসর বড্ড ক্ষুদ্র, ক্ষুদ্র তার দেখাশোনার আয়তন। সেই হিসেবে জগতের সর্বাধিক সুখী মেয়েটি মিথিলা। বাবা মা, ফুটফুটে একটা আদুরে ভাই, একটা পূর্ণাঙ্গ পরিবার আছে যার। সে শুধু সুখীই নয়, সবচেয়ে ধনী। উচ্ছল কদমে পাশে এসে দাঁড়ালো রাহাত। ফর্সা গা উন্মুক্ত, ভুঁড়ির নিচে পড়েছে ছাই রঙা 3/4 প্যান্ট। সেটা আবার নেমে যাচ্ছে। রাহাত টানছে ক্ষণে ক্ষণে। বাম হাতে ফোন। যতক্ষণ বাড়িতে থাকে ওর জ্বালায় সালমা নিজের ফোন কাছে পান না। সে এসেই ডাক ছুড়ল। হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করোনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।